স্টেজের খুঁটিটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে একটা গান করতে দিবে? সরি ভাইয়া, ওই দিন আমার বাবাকে জড়িয়ে ধরে খুবই কান্না করেছিলাম। ওই দিন খুব কষ্ট পাইছিলাম। আমি বললাম যে বাবা, আমাকে দিয়ে গান হবে না, আমাকে গান শিখিও না। আমার বাবা গানের জন্য নিজের পৈতৃক ভিটা ত্যাগ করেছে আমার জন্য। ভাই, আমার মেয়েকে দিয়ে একটা গান করাবেন? আমার মেয়ে খুবই ভালো গান গায়। আমি বলি, আব্বু তুমি কেন রিকোয়েস্ট করো? তুমি জানো যে ওরা হচ্ছে যে গান দিবে না। আমার আব্বু কখনোই টাকা চাইতো না তাদের কাছে। যেখানে গান হতো না ডাকলেও চলে যেতাম আমি আর আমার আব্বু। বিশ্বাস বাড়ির মেয়ে গান গাইবে, এটা কেমন কথা? অনেক বাজে বাজে কথা বলতো যে গান শিখে কি হবে, গান শিখে জাহান্নামে যাবি, মেয়েকে বিয়ে দিয়ে দাও, এত অনেক। মানে পড়াশোনাটা করা যাবে না? না, জেদ ধরলাম যে আমার মেয়েকে আমি শিল্পী বানাবোই। গানের হাতে খড়ি ওনার হাত দিয়ে। তখন আমি 3টা গানই পারি ছোটবেলা থেকেই, কেন জানি না, মানে আস্তে আস্তে গান আমি গাইতে পারি না। আচ্ছা, টাকা পয়সা সমস্যা না, আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না। তুমি পারবে না। আচ্ছা, গানের জগতে তুমি গান শিখতেই পারবে না। আব্বু তো আমাকে গান শিখাবেই। উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমার ভালো লাগলো। ওইখান থেকে আমি আস্তে 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 স্টেজ প্রোগ্রাম করা শুরু করলাম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তখন ওই গানগুলোই ট্রেন্ডিং এ চলছে আর কি। আমি জানি না তারা ভিডিওটা দেখবে কিনা, যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা আমাকে খুবই ভালোবাসে, এখনো পুরো মেয়ের মতো দেখে। ডিসি কোর্টের একটা প্রোগ্রাম, তো আমি বললাম আমাকে একটা গান করার সুযোগ দেওয়া যায় না? এত তেল মাখানোর তো দরকার নেই। বাংলাদেশে তুমি ভাত পাবা না। সে হচ্ছে আমার শুধু আব্বু না, সে আমার জীবনে খুবই ভালো একটা বন্ধু। গানের ক্ষুধাটা না ভাইয়া অনেক বেশি ছিল। এই ছিল আমার ছোট্ট একটা জীবনের 2 নম্বর ধাক্কা। ওই স্টেজের খুঁটিটা ধরে প্রতিজ্ঞা করে আসছিলাম মনে মনে, যদি কোনোদিন এই স্টেজে গান করতে আসি তাহলে আমি একটা সম্মানী নিয়েই আসবো। একটা গান গাওয়ার সুযোগ দিলেই আমি গান করতাম। ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই, আমি ওই দিন খুশিতে কান্না করে দিয়েছি ভাইয়া, যে আমার গান এতগুলো সম্মানীয় মানুষ শুনবে। ডিসি সাহেব ছিল মেয়ে, মনিরা বেগম ওনার নাম। উনি আমাকে জড়িয়ে ধরলো যে তুমি এতটুকু একটা মানুষ, এত ভালো গান করো। আমার জীবনের প্রথম সম্মান। আচ্ছা আচ্ছা, 500 টাকা। মন যদি খারাপ থাকে আসলে গান করা যায় না ভাই, মন ভালো থাকতে হবে। কপালে যা হয় হবে। এখানে যে জাজেস ছিল মিতাদি, আমি বললাম যে আমি তো হারমোনিয়াম বাজিয়ে গেতে পারবো না, আপনি যদি বলেন তাহলে আমি শুধু তবলার তালে গাইবো। আমার তো বুকের ভিতর কাঁপতেছে যে কি হবে না হবে। আমি তো জানি যে হবে না, আমার ধারণা পুরোই যে আমি হবে না। মনি তুই কি কাঁদছিস? মানে আঞ্চলিক ভাষায়। আমি বলছি না, আমি কেন কাঁদবো? আমার আব্বু 1 বছর ধরে আমাকে একটা গানই প্র্যাকটিস করালো। যে গানটা জনপ্রিয়তা লাভ করে তোমার শিকলবেড়ি গান। জি জি জি, শিকলবেড়ি গানটি আমি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে যাই। আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি, কি সুন্দর লালন গাই। ওইখানে আমি গাইছি যেজন প্রেমের ভাব জানে না, তার শুনে নয় লেনা দেনা। ট্রেনের সিট নেই, দাঁড়িয়ে খুলনা থেকে কালীগঞ্জ পর্যন্ত দাঁড়িয়ে, পিন্টু মিষ্টি কি তুই খাওয়াবি নাকি আমি খাওয়াবো? কেন, কি হয়েছে? বলছে মেয়ে তো বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে, সাইজির গান তুমি যত সুন্দর গাও, তুমি ফোক গানটাকে ছেড়ো না। ফরিদা পারভিন ম্যাম আমাকে এত সুন্দর করে বললো। ওই ভিডিওটায় 2 ঘন্টায় প্রায় 98+ ভিউ। আমি ক্ষমা চেয়েছি তাদের কাছে, তারা আমাকে ক্ষমা করেনি। মিডিয়াতে তো আমাকে থাকতেই দিবে না, বয়কট আমার একদম, একটা ছোট্ট ভুলের কারণে। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আমি ওই তালে তালে গাইলাম, সেই কালা চাঁদ নই দে এসেছে। পডকাস্ট উইথ আনিস রহমান। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব, নতুন একটি গল্প নিয়ে আমি আনিস রহমান আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমার সাথে আছেন শিকলবেড়ি খ্যাত একজন শিল্পী, যার নাম হলো মেঘলা। মেঘলা আছেন আমার সাথে। মেঘলার আজকে শুনবো তার জীবনের উত্থান পতনের গল্প। যদিও মানুষটা সেই অনেক ছোট্ট মানুষটা হলো, তার জীবনের গল্পটা অনেক বড়। তার গল্পটা আজকে আমরা শুনবো। আমার সাথে আছেন মেঘলা। মেঘলা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে দেখতে খুব মায়া লাগে আমার। খুব ছোট্ট একটা মানুষ, পরিপাটি আমাদের মেঘলা। মেঘলার তোমার পরিচয়টা একটু জানতে চাই। তোমার দেশের বাড়ি কোথায়, গ্রাম কোথায়, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার নাম সুরভি আক্তার মেঘলা। আমরা 3 ভাই বোন। আমার ফ্যামিলিতে আমার বাবা, মা, আমার ছোট বোন আর আমি। আর আমার হচ্ছে গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলা, কালুখালী গ্রাম। আমার জন্মস্থান কোটচাঁদপুর উপজেলা, আশানগর কুল্লগাছা গ্রাম। কিন্তু আমি পড়াশোনার সুবাদে আর কি
কালুখালীতে থাকি আর কি। তোমার গানের শুরুটা আসলে কিভাবে? এই যে তুমি ছোট্ট মানুষ, তোমার শুরুটা কিভাবে হলো গানের? শুরুটা আসলে ভাইয়া গল্প বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো আমরা একটু ছোট্ট না করে বড় করেই শুনবো তোমার কাছ থেকে। ছোট্ট করে বলার চেষ্টা করছি। যখন আমি ক্লাস 3 কিংবা 4-এ পড়তাম, আমি আগে ঢাকাতে থাকতাম। তো ঢাকাতে আমার আব্বুর হচ্ছে বড় বড় কাপড়ের দোকান ছিল 3টা, আচ্ছা আচ্ছা সাভারে, আশুলিয়াতে, আর হচ্ছে যে নিউ মার্কেট, আচ্ছা। ঢাকা। তো ওইখানে পড়াশোনা করতাম ঢাকাতে। ঢাকাতে কোথায় থাকতা তুমি? আমরা হচ্ছে বাইপেল থাকতাম। বাইপেল। জি, আমার আব্বু গান প্রিয় ছিল, তো আচ্ছা। ছোটবেলা থেকেই আমি গানের প্রতি একটু আগ্রহ ছিল। আবার গান গাইতাম, গুনগুন করে কবিতা আবৃত্তি করতাম, মানে মন যা চাইতো আচ্ছা, তাই আচ্ছা। করতাম। হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে যে ঢাকাতে সবকিছু ছেড়ে, আমার নানা মারা যাওয়ার পরে আমরা হচ্ছে যে গ্রামের বাড়িতে চলে আসি। আসার পরে আমার ছোট বোনটা হয়। ছোট বোনটা হওয়ার সময় হসপিটালে, আমি শীতকাল তো আমি ওকে কোলে নিয়ে হচ্ছে যে গান গাচ্ছি, যে কোনো একটা গান গাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো ওই হসপিটালের যে ডক্টর, আমাদের কোটচাঁদপুরের শহীদুদ্দিন ক্লিনিক, উনি নিজে বলতেছে যে তুমি এত সুন্দর গান গাও, তুমি কেন একটা একাডেমিতে ভর্তি হও না? আচ্ছা, আমি বলছি যে আমাকে তো আমার আব্বু আম্মু একাডেমিতে ভর্তি করবে না, আচ্ছা। কারণ আমার আব্বুরা হচ্ছে বিশ্বাস গোষ্ঠী। আপনারা হচ্ছে আপনি জানেন কিনা জানি না, গ্রামে কিন্তু এই যে গোষ্ঠী, তারপরে এগুলো কিন্তু মানুষ মানে অনেক মানে। হ্যাঁ। তো আমি বিশ্বাস বাড়ির মেয়ে, তো বিশ্বাস বাড়ির মেয়ে গান গাইবে, এটা কেমন কথা? কুসংস্কার এক কথায়। তো আমার আব্বুরা হচ্ছে 5 ভাই, আমার আব্বু বাদে আর 4টা কাকা, 4টা কাকা তোমার। আর 2টা ফুফু আমার। আচ্ছা। তো সবাই হচ্ছে যে আমার আব্বুর বিপক্ষে, যে মেয়েকে দিয়ে কেন গান গাইতে হবে, পড়াশুনো করাতে হবে কেন, এত মেয়েকে বিয়ে দিয়ে দাও, এত অনেক। মানে পড়াশোনাটাও করা যাবে না? না, আমার এই সময় এই ধরনের কথা বলে কেউ? তখন আমি ক্লাস 4-এ কিংবা 5-এ এরকম। তো বলতো যে ওকে গানের লাইনে দিবি, ও তো চলে যাবে, এই করবে সেই করবে, আচ্ছা। ও কখনোই বড় শিল্পী হইতে পারবে না। আমার আব্বুর নাম হচ্ছে পিন্টু, সবাই রইসউদ্দিন পিন্টু নামে চেনে আমার আব্বুকে। তো বলে, পিন্টু তোর মেয়েকে তুই যে গানের লাইনে দিবি, লাভ নেই, তোর মেয়ে শিল্পী হতে পারবে না। সবাই এই আশ্বাসটা দিয়েছে। তো আমার আব্বু জেদ ধরলো, যে আগে তো কখনো এতটা জেদ ধরিনি, এখন আমি জেদ ধরলাম যে আমার মেয়েকে আমি শিল্পী বানাবই। আচ্ছা। তো আমার আব্বুর একটা গাড়ি ছিল, হাঙ্ক, যেটা ঢাকা থেকেই কিনে নিয়ে গেছিল গ্রামের বাড়িতে। তো ওই গাড়িটা হচ্ছে যে আমার ক্লাস 5 থেকেই আমার আব্বু চালানো শেখায় আস্তে আস্তে, কারণ আমার আব্বুর তো কোনো ছেলে নেই। তখন আমার বড় বোন, আমি, আর হচ্ছে যে আমার ছোট বোনটা তখন একদমই ছোট একদম। যেটা হচ্ছে যে তুমি হসপিটালে তোমার ছোট বোনকে নিয়ে কোলে নিয়ে গান গাচ্ছিলা, তোমার ডক্টর আসলো, এসে বলতেছে এত সুন্দর গান গাও। জি। তো তখন কি তোমার বাবা মাকে বলছিল যে ওকে ভর্তি করে দাও? হ্যাঁ, বাবা মাকে বলছিল। ওই হসপিটালটা যে জায়গা, রাস্তার ওই পাশে একজন টিচার ছিল, গানের টিচার। তার নামটা হচ্ছে টুটুল আঙ্কেল। আমার হাতে খড়ি, গানের হাতে খড়ি ওনার হাত দিয়ে। তো উনি বলল যে তুমি এত ভালো গান করো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। পরে ওনার দোকানে নিয়ে গেল, ওনার দোকানে হচ্ছে হারমোনিয়াম তবলা ছিল। তো গান গাইতে বললো, আমি গান গাইলাম। তখন আমি 3টা গানই পারি, সেটা হচ্ছে যে আখ খেতে ছাগল বন্দি। আচ্ছা। তখন ওই গানটা ভাইরাল, লাইলা আপুর কণ্ঠে। আর মধু হই হই, আর একটা কি যেন গান ছিল, মনে করতে পারছি না। তো এই 3টা গান দিয়েই শুরু হলো। তো উনি তো খুব খুশি যে এত ছোট্ট একটা মেয়ে এত সুন্দর গান গায়। তো রাস্তা দিয়ে পরিচিত কেউ গেলে ডেকে ডেকে বলতেছে যে দেখো আমার দোকানে কে আসছে, একটা ছোট্ট একটা মেয়ে এত সুন্দর একটা গান গাচ্ছে। আর আমি গান গাইলে, আমি ছোটবেলা থেকেই কেন জানি না, মানে আস্তে আস্তে গান আমি গাইতে পারি না। মানে গলা ছেড়ে গান না গাইলে মানে আমার কেমন যেন একটা লাগে। তো গলা ছেড়ে গান গাচ্ছি, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর দেখছে যে ছোট্ট একটা মেয়ে এত সুন্দর গান গাচ্ছে। তো পরে উনি বলল যে আমার বাবা আসলো, আমার বাবা তো কৃষি কাজ করে আমাদের যে জমিতে। তো কৃষি কাজ করে যখন সন্ধ্যাবেলা হসপিটালে আসলো,
তখন আমি আমার বাবাকে ওই দোকানে নিয়ে যাই। উনি বললো যে তোমার বাবা আসলে অবশ্যই আমার সাথে দেখা করাবে। তো নিয়ে গেলাম। আচ্ছা, ওই দোকানে যে লোকটা ছিল হসপিটালে, ওই ডাক্তারের পাশাপাশি এই লোকটাও তোমার গান শুনতেছিল, ওই যে যে হারমোনিয়ামের দোকান যার? হ্যাঁ 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 ও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মানে ওই হসপিটালের যিনি ডক্টর, হুম, হুম। উনি আমাকে নিয়ে আসলো, পরিচয় করিয়ে দিল। পরিচয় দিল, এই দোকানে নিয়ে আসলো তোমাকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই দোকানে নিয়ে আসলো। আচ্ছা। নিয়ে এসে পরে উনি তো ডক্টর মানুষ, উনি উনি চলে ওনার কাজে গেছে। চলে গেল। পরে আমি তো খুবই চঞ্চল, আমি আমার আব্বুকে বললাম যে আব্বু ওইখানে না হারমোনিয়াম আছে, তবলাও আছে, আমি তো আচ্ছা। জীবনে প্রথমবার গান গাইছি ওইখানে, এভাবে তো কখনো গান গাইনি। তো আব্বুকে নিয়ে গেলাম, বলল যে ভাই আপনার মেয়েটা গান এত সুন্দর গান গায়, আপনি কেন এতদিন একাডেমিতে ভর্তি করেননি? তো আমার একটা ছোট্ট একাডেমি আছে, মিতালি সঙ্গীত একাডেমি, কোটচাঁদপুর। আচ্ছা আচ্ছা। ওইখানে আপনি ভর্তি করাইতে পারেন। পরে ভর্তি হলাম। ভর্তি হওয়ার 2-3 বছর তার ওইখানে আমি গান শিখলাম শিখলাম। একাডেমির ভিতরে। হুম হুম। আর অনেক মানুষ, মানে আমার মতো, আমার বয়সী, হুম। আমার থেকে সিনিয়র, আমার থেকে জুনিয়র, অনেক মানুষ অনেক ভালো ভালো গান গায়, নিজে হারমোনিয়াম বাজিয়ে। তখন ধর আমি হারমোনিয়াম বাজাইতে পারি না, আচ্ছা আচ্ছা। গানের জগতে নতুন। তো গান গাইতাম, মানুষ ভালো বলতো, কখনো হুম, হুম। মানে বলতো না যে একে দিয়ে গান হবে না। আচ্ছা। বলতো যে ছোট্ট একটা মেয়ে এত ভালো গান করে। সবাই তোমার খুব প্রশংসা করতো? জি। তো একটা সময়ের পরিপ্রেক্ষিতে আমি ওইখান থেকে চলে আসি। আসার পরে আমাদের ঝিনাইদহ সদরে আমি একটা একাডেমিতে ভর্তি হই। আচ্ছা আচ্ছা। একাডেমিতে ভর্তি হওয়ার পরে উনি, আমি নাম বলবো না, হুম হুম হুম। ওই টিচারটা আমাদের খুলনা বিভাগের মধ্যে অনেক ভালো ছিল। তা আমার আব্বুর তো ইচ্ছা যে আমার মেয়েকে, মানে টাকা পয়সা সমস্যা নাই। সমস্যা না, কিন্তু আমার মেয়েকে ভালো একটা গানের টিচারের কাছে আমি ভর্তি করাবো, এবং ভালো একটা গানের টিচারের কাছে ভর্তি করে আমার মেয়েকে যেন আমি ভালো গান শিখাতে পারি। হুম, হুম। তো ওনার কাছে গেলাম, আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে, মানে উনি সাধারণত নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ, হুম হুম। রবীন্দ্র এগুলো শিখায়। শেখা। এখন আমি তো ছোট মানুষ, আমার তো ওই ফোক গান গেয়ে আমার তো ওই ফোকের দিকে টান চলে গেছে। আর আমার তো ইচ্ছা করলো আর ওই গানগুলো গাইতে পারবো না। মানে ক্লাসিক্যাল মিউজিকে তোমার ওই রকম তো দক্ষতা না, আমি তো গানের জগতে নতুন। নতুন। আর আমার আব্বু খালি চেষ্টা করতো যে আমাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। তো ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি মানে কেমন যেন একটা করছে আমাকে দেখে, যে আমি ফোক গান গাই, এত কিছু হেন তেন। তো উনি আমাকে বলল যে আচ্ছা তুমি একটা গান গাও। পরে আমি ওই যে আক্ষেতে ছাগল বন্দি ওই গানটা গাইলাম। গাওয়ার পরে বলছে যে তুমি এই ধরনের গান করো? আমি বলছি আমি তো এই গান ছাড়া পারি না, কারণ ওদের ছোট্ট একটা মানুষ। হ্যাঁ হ্যাঁ। আমি উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলো কি আমি তো বুঝি না। আমি বুঝি যে আমার আব্বু আমাকে 3টা গান শিখিয়েছে, এই 3টা গানে আমি গাইবো। আচ্ছা আচ্ছা। তো উনি বলল যে তোমার বাবা কই? আমি বললাম বাবা বাইরে। বললো যে তুমি পারবে না আচ্ছা। গানের জগতে, তুমি গান শিখতেই পারবে না। তোমাকে গান শিখতে হলে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে হবে, রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে, নজরুল সঙ্গীত শিখতে হবে। এই ফোক গান দিয়ে বাংলাদেশে তুমি ভাত পাবা না। আচ্ছা। তো ওই দিন কি বলবো, মনটা খুবই খারাপ হয়ে গেল ওই দিন, যে ছোট্ট একটা মানুষ আমাকে তো অ্যাপ্রিসিয়েট করতে পারতো, হুম হুম। কিন্তু তা না করে আমাকে বলল যে বাংলাদেশে তুমি ভাত পাবা না লোকগান গেয়ে। এখন তার ওইখানে আমার সিনিয়র কিছু আপু গান শিখতো, আমার জুনিয়র কিছু আপু গান শিখতো। ওদের গলাটা আবার ওই সুন্দর, খুবই সুন্দর, নজরুল সঙ্গীত গায়, উচ্চাঙ্গ গায়, খুব ভালো গায়। তো আমার আব্বুর বললাম আব্বু এই টিচার তো এই কথা বলেছে। পরে বলছে যে তুমি ওই টিচারের পায়ে হাত দিয়ে সালাম করে চলে আসো, আর আসবো না আমরা এখানে। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে আমরা চলে আসলাম। তারপরে সন্ধান, আব্বু তো মানে হাল ছাড়ার পাত্র নয়, আব্বু তো আমাকে গান শিখাবেই। এখন একটা স্যার ছিল গানের টিচার, ওনার নাম হচ্ছে আশুতোষ স্যার। উনি আমাদের ঝিনাইদহ বিষয়খালী ওনার বাড়ি, খুবই ভালো। উনিও কিন্তু একই ওই অজয় স্যারের ভাই ছিল উনি। তো উনি খুব ভালো গান শেখাতো।
তো উনি আমাদের কালীগঞ্জে একটা একাডেমিতে গান শেখায়। তো আচ্ছা। ওইখানে সন্ধান পাইছে আমার আব্বু কিভাবে পরে ওইখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি দেখলাম মানে উনি নিজেই হারমোনিয়াম বাজিয়ে দিচ্ছে, বলছে আমাদের আঞ্চলিক ভাষায় বলছে যে মনি তুমি কি গান পারো কও, আচ্ছা আচ্ছা। আমাদের আঞ্চলিক ভাষায়। তো আমি বলছি যে আমি তো এই গান পারি, এই গান ছাড়া তো আমি আর পারি না। তো বলছে আরে গাও, আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করে বলতেছে যে আরে গাও তুমি, একদম নির্ভয়ে গাইতে পারো। পরে আমি গাইলাম, সেও আমার সাথে খুবই এনজয় করতেছে, অথচ সেও কিন্তু ওই একই ধাঁচের গান শেখায়, উচ্চাঙ্গ রবীন্দ্র। বলছে যে আমি আমার গান শিখানোর মানে অনেক বয়স, আমি অনেক বছর ধরে গান শিখাই। অনেককে গান শেখাতে অনেক কষ্ট হয়, আর তুমি ছোট্ট একটা মানুষ কি সুন্দর করে ফোক গান গাইছো। তো এই যে উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমার ভালো লাগলো। ওইখান থেকে আমি আস্তে 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 স্টেজ প্রোগ্রাম করা শুরু করলাম। কিছুদিন পর পর স্টেজ প্রোগ্রাম হলো। এরই মধ্যে স্টেজটা কি তোমার ওই এলাকাতেই করতা? এলাকাতেই করতাম। তারপরে হচ্ছে আমাদের পাশের জেলা মাগুরা, যশোর, নড়াই, মানে আস্তে আস্তে কিছু মিউজিশিয়ান ছিল যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক তৈরি হলো আস্তে আস্তে। তো ওইখান থেকে আর কি ওনারা ডাকতো। আচ্ছা। আমার আব্বু কখনোই টাকা চাইতো না তাদের কাছে, বলতো যে আমার মেয়েকে একটা গান গাবেন। তো স্টেজ করতাম টুকটাক। তো যেখানে গান হতো না ডাকলেও চলে যেতাম আমি আর আমার আব্বু রাতে। কারণ হচ্ছে যে আমাদের তো গান করতে দিত না আমার দাদা বাড়ির লোকজন, কাকারা যারা আছে ওরা গানকে সাপোর্ট করে না। তো ওই রাতে 10টা-11টা যখন নিশুতি একদম সবাই ঘুমায় যায়, তখন আব্বু আমি বাইক নিয়ে চলে যেতাম যেখানে। আমার আব্বু বলতো যে ভাই আমার মেয়েকে দিয়ে একটা গান করাবেন, আমার মেয়ে খুবই ভালো গান গায়। তো বলতো যে আরে ভাই হচ্ছে আমরা তো টাকা দিয়ে শিল্পী নিয়ে আসছি, ওরা যদি গেয়ে সময় থাকে তাহলে হচ্ছে যে গাওয়াবো। তো আমি বলি আব্বু তুমি কেন রিকোয়েস্ট করো, তুমি জানো যে ওরা হচ্ছে যে গান দিবে না, তুমি কেন রিকোয়েস্ট করো? যারা গান গাইতে আসছে গান শোনো, শুনে চলো আমরা বাড়ি চলে যাই, এত তেল মাখানোর তো দরকার নেই। আমি এরকম করতাম, আমার আব্বুর সাথে খালি রাগ করতাম যে আব্বু কেন তুমি মানুষকে এ ধরনের কথা বলো যে একটা গান গাওয়ার সুযোগ। বলছে আরে পাগল তুই বুঝিস না, তুই বড় হ তখন বুঝবি। আচ্ছা। আমার আব্বু আমাকে বলতো। ছোটবেলা থেকে আমি আমার আব্বুকে খুবই ভালোবাসি, আমি আমার আব্বু আম্মুকে খুবই ভালোবাসি, কিন্তু আব্বুকে বেশি ভালোবাসি কারণ সে হচ্ছে আমার শুধু আব্বু না, সে আমার জীবনে খুবই ভালো একটা বন্ধু। তো আস্তে আস্তে প্রোগ্রাম করলাম। তোমার বাবা কি এরকম হয়েছে তোমাকে অনেক জায়গায় স্টেজে নিয়ে গেছে, অনেক রিকোয়েস্ট করছে, বাট গান গাইতে পারো না, ফিরে আসছো সেখান থেকে? হ্যাঁ ভাইয়া এরকম হয়েছে, আমি বলছি। সেটা হচ্ছে যে আমাদের ঝিনাইদহ মরমী কবি পাগলা কানাই নামে একজন সাধক ছিলেন, মারা গেছে অনেক আগেই, লালন সাইজির সমবয়সী আর কি। তো ওইখানে খুব বড় একটা মেলা হয়। হ্যাঁ, তো আমি যেহেতু টুকটাক গান বাজনা করতাম, খালি গলায় গান গাইতাম, এখানে ওখানে গান করতাম। তো মিউজিশিয়ানদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আর আমি ছোট্ট মানুষ ছিলাম, সবাই আমাকে খুবই ভালোবাসতো। হ্যাঁ, তো একজন ঢুলি ছিল যার নাম আশাদুল, উনি আমার দাদা হয় সম্পর্কে। তো ওনার মেয়েও গান করতো। উনি আমাকে একদিন বলল আমার আব্বুকে যে তোমার মেয়েকে নিয়ে অমুক জায়গায় চলে আসো, একটা স্টেজে তোমার মেয়েকে গান করাবো। পরে আমার আব্বু তো খুব খুশি যে জীবনের প্রথম কেউ বলল যে তোমার মেয়েকে গান করাবো। তো আব্বু বললো যে মেঘলা তাড়াতাড়ি রেডি হও, চলো আমরা ঝিনাইদহ পাগলা কানাই যাবো। আমি বলছি পাগলা কানাই? বলছে চলো আগে তারপরে দেখো। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভাইয়া কত বড় স্টেজ। আমি বলছি এত বড় স্টেজ আমাকে গান গাওয়াবে? আমি আমার আব্বুকে বলছি, বলছি আব্বু তোমার কে বলেছি যে এখানে আমার গান করাবে? বলছে যে ওই যে ঢুলি, ও তোমাকে গান করাবে। পরে আমি বসলাম, বসার পরে ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান ছিল আব্দুর রশিদ চেয়ারম্যান, উনি সম্পর্কে আমার নানা হতো, মারা গেছে, খুবই ভালোবাসতো আমাকে। তো ওনার সাথে পরিচয় করিয়ে দিল, ছোট মানুষ ছিলাম। তো গান গাইলাম, স্টেজে ডাকলো, তো আমি
স্টেজে উঠেই মানে খুবই ভয় করছে যে এতগুলো মানুষের সামনে আমি গান গাইবো। পরে ওই ঢুলি যে ছিল উনি বলল তুমি নির্ভয়ে গান করো, কোনো চাপ নেই, গান করো। পরে আমি গান করলাম, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তখন ওই গানগুলোই ট্রেন্ডিংয়ে চলছে আর কি। গানগুলো করলাম, ছোট্ট মানুষ গানের তালে তালে নেচে নেচে আর কি গান করলাম। ওই দিন থেকেই ভাইয়া আমি কি বলবো, ওই দিন থেকেই মানুষ আমাকে আস্তে আস্তে একটু একটু চেনা শুরু করলো যে অমুক জায়গায় তো অমুক জায়গায় বাড়ি, অমুক শিল্পী গান করে, ছোট্ট একটা মেয়ে খুব সুন্দর গান করে। হ্যাঁ, তো ওইখান থেকে আস্তে আস্তে শুরু হলো। তো একদিন কি হয়েছে, ওই প্রোগ্রামের সবাই তো আমাকে খুব ভালোবাসে, পাগলাকানায় যারা আছে স্থানীয়। আমি জানি না তারা ভিডিওটা দেখবে কিনা, যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারা আমাকে খুবই ভালোবাসে, এখনো পুরো মেয়ের মতো দেখে। তো একদিন ডিসি কোর্টের একটা প্রোগ্রাম হাই লেভেলের, ওইখানে পাগলাকানায় সঙ্গীত একাডেমির সকল শিল্পী আছে। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে গান করেছি, আমার আব্বু বলল যে ওইখানে তো অনুষ্ঠান, চলো যাই। কারণ ওইখানে তো ওই মিউজিশিয়ানগুলো নেই যারা আগের দিন ছিল যে আমাকে চিনবে। পরে যে উপস্থাপনা করছিল উনি আমাকে চেনে, তারপরে আশেপাশের স্থানীয় শিল্পী আমাকে চেনে। তো আমি বললাম যে আমাকে একটা গান করার সুযোগ দেওয়া যায় না। পরে বললো না না না, এখন হচ্ছে গানটা আমরা এখন ওই যে ডিসি কোর্ট থেকে পারমিশন নিয়ে আসছি লিস্ট করা, এই শিল্পীগুলো ছাড়া বাইরের কোনো শিল্পী। আমি বলছি বাইরের কি, আমি তো গতকালই প্রোগ্রাম করে গেলাম, এখানে গান গেয়ে গেলাম। তখন ছোট মানুষ ছিলাম, গানের ক্ষুধাটা না ভাইয়া অনেক বেশি ছিল, গান গাইতে খুব ভালোবাসতাম। তো এই ছিল আমার ছোট্ট একটা জীবনের মানে 2 নম্বর ধাক্কা, যেটা মানে খুব কান্না করেছিলাম আব্বুকে জড়িয়ে ধরে। আচ্ছা আচ্ছা। যে ওই যে স্যার বলছিল না যে হচ্ছে তোমার দ্বারা গান হবে না, তুমি লোকগান দিয়ে বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না। আর দ্বিতীয়ত ছিল যে স্টেজের খুঁটিটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে একটা গান করতে দিবে। সরি ভাইয়া, আমি ওই দিন আমার বাবাকে জড়িয়ে ধরে খুবই কান্না করেছিলাম। তোমার বাবাও কান্না করেছিল? আমি বললাম যে বাবা আমি কি গান খুব খারাপ গাই? সবাই তো খুবই ভালো বলে, আজ পর্যন্ত কেউ তো বলেনি যে তোমার মেয়ে খুব খারাপ গান গায়। তো ওই দিন খুব কষ্ট পেয়েছিলাম। আমি বললাম যে বাবা আমাকে দিয়ে গান হবে না, আমাকে গান শিখিও না। তো বাবা বলল যে শোনো, একবার না দেখিলে দেখো শতবার, তুমি কখনোই হাল ছাড়বা না যে কোনো কাজে, এটা তোমার পড়াশোনা হোক তোমার গান হোক। আমি বললাম আব্বু তুমি প্লিজ আমাকে জোর করো না, আমি গান গাবো না। তারপরে বলছে চলো বাড়ি চলো, আবার কোনোদিন যদি ডাক হয় আসবো। ওই স্টেজের খুঁটিটা ধরে প্রতিজ্ঞা করে আসছিলাম মনে মনে যে মরমী কবি পাগলাকানাই আপনার সমাধিস্থলে আমি গান করতে আসছিলাম মন থেকে। গান করতে পারলাম না, আমি যদি কোনোদিন এই স্টেজে গান করতে আসি তাহলে আমি একটা সম্মানী নিয়েই আসব, এবং আমাকে ওরা খুব ভালোভাবেই সম্মান দিয়ে আমাকে নিয়ে আসবে, আমাকে দাওয়াত করে নিয়ে আসবে। তো ঠিক তাই হলো। 1 বছরের মধ্যে আমি হচ্ছে যে বিভিন্ন জায়গায় গান করতে লাগলাম। যেহেতু ওই ফ্রি গান করতাম, একটা গান গাওয়ার সুযোগ দিলেই আমি গান করতাম, সেহেতু সবাই আমাকে নিত, ভালো গান করতাম, দর্শকদের মজাতে পারতাম ভালো। তো এভাবে চলতে থাকলো। 1 বছর পরে আমি যখন বেশ কয়েকটা জেলায়, আমার বাইরের জেলা মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, এদিকে গান করতে লাগলাম। তখন ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই, ওইখান থেকেই আমার আব্বুর কাছে একটা ফোন আসলো। ওই যে চেয়ারম্যান রশিদ চেয়ারম্যান, নানা মারা গেছে, উনি খুব ভালো মানুষ। বলল যে বাবাজি তুমি কোথায়? বলল যে মামা আমরা তো
বাড়ি। বলছে মেঘলা কই? বলছে ও তো স্কুলে। তো বলছে যে ওরে নিয়ে তাড়াতাড়ি তুমি হচ্ছে যে ডিসি কোর্টে আসো, এখানে ডিসি সাহেব আছে, ইউনো আছে, ওরা সব মেঘলার গান শুনবে, তোমরা আসো। আমি ওই দিন খুশিতে কান্না করে দিয়েছি ভাইয়া, যে আমার গান এতগুলো সম্মানীয় মানুষ শুনবে। পরে আব্বু মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে ওইখানে খুবই অবশ্যই ভিআইপি পরিবেশ, বাইরের কোনো লোক ঢুকতে দেয় না। তো ওইখানে আরও শিল্পী আছে, পিটিভিতে গান করতো, তারপরে অনেক সিনিয়র আর্টিস্ট তারা গান করছে। আমি বলছি আব্বু দেখছো কত ভালো গান করে, আর সাথে নাম প্রচার করতেছে যে এখন আসবে আমাদের বিটিভি শিল্পী, অ্যানলিস্টেড শিল্পী, হ্যাঁ। আমি বলছি আব্বু দেখেছো বিটিভি শিল্পী? তখন আমার কাছে বিটিভিটাই অনেক বেশি, অনেক বড় আমার কাছে। এটা এখনো তোমাদের জন্য অনেক, এখনো আমার কাছে অনেক বড়। তো তখন তো অত কিছু বুঝতাম না ভাইয়া। তখন আমাদেরকে খাইতে দিল, আমরা খাওয়া দাওয়া করলাম। পরে গানের পালা আসলো, গান করলাম। করার পরে ডিসি সাহেব ছিল মেয়ে, মহিলা, মনিরা বেগম ওনার নাম। উনি আমার গান এত পছন্দ করলো, উনি আমাকে জড়িয়ে ধরলো যে তুমি এতটুকু একটা মানুষ এত ভালো গান করো। আমি ওই দিন যে কি খুশি ভাইয়া। আর খামের ভিতরে আমাকে 500 টাকা দিয়েছিল, আমার জীবনের প্রথম সম্মান। আচ্ছা আচ্ছা, 500 টাকা। তো এইভাবে দেখতে দেখতে আমার কিন্তু গান 21 সাল থেকে গানের জগতে আসা। তো দেখতে দেখতে 21, 22, 23 সাল আসলো। আমি তখন ক্লাস 6-এ পড়ি, 6 কি 7-এ পড়ি। 23 সালে 7-এ যখন আমি 6-এ হচ্ছে যে আমাদের আশানগরে পড়তাম, গানের জন্য আমার আব্বু নিজের পৈতৃক ভিটা ত্যাগ করেছে আমার জন্য। আমার দাদা বাড়ির, আমরা বাবাকে এই কাজে আমি কিছু বলতে পারবো না। আমার বাবা গানের জন্য নিজের পৈতৃক ভিটা ত্যাগ করেছে। মানে কি এটা এখানে কি তোমার বাবাকে তারা বা তুমি গান করে এই জন্য তারা সহ্য করতে পারতো না, বা ফ্যামিলির প্রবলেম বা ভাইদের মধ্যে তোমার চাচুদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল? হ্যাঁ, আসলে চাচুরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার চাচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কখনোই গানটাকে সাপোর্ট করতো না, সাপোর্ট করতোই না গানটাকে। আরও অনেক বাজে বাজে কথা বলতো যে গান শিখিয়ে কি হবে, গান শিখিয়ে জাহান্নামে যাবি তুই, হেন তেন, তোর মেয়ে হয়েছে, মেয়েকে মাদ্রাসা লাইনে দে, অনেক কথা। তো আমার আব্বু তো নাছোড়বান্দা, আমার আব্বু শিল্পী বানাবে তো বানাবে। তো আমার আব্বু বলছে একদিন কান্না করতে করতে, শিল্পী, আমার মেয়েকে যদি শিল্পী বানাতে হয়, বানাতে গেলে আমার যদি আমার বাপের ভিটে ছাড়া লাগে তাহলে আমি তাই করব। আমার বাপ তাই করছে ভাইয়া। আমার গান শেখানোর জন্য দেখছে যে আমি যখন ওই যে রাত্রেবেলা 2টা-3টায় স্টেজ করে হচ্ছে যে বাড়িতে আসছি, তখন তো মানুষ বাজে বাজে মন্তব্য করছে যে মেয়েকে নিয়ে এত রাত্রে, মেয়ে জীবুত, কেন মেয়েকে নিয়ে রাত্রে রাত্রে ঘুরিস, হ্যান তেন, আমার দাদি যারা ছিল। তো আব্বু বলল যে এত কথা শুনে আসলে গান শেখা যায় না, গানটা আসলে মনের খোরাক, গানটা গাইতে হলে মনের শান্তি লাগে, মানে মন যদি খারাপ থাকে আসলে গান করা যায় না ভাই, মন ভালো থাকতে হবে। তো 6টা আমি আমার দাদা বাড়িতেই পড়াশোনা করি, তারপরে আমি আমার নানু বাড়িতে চলে আসি। যেহেতু আমার নানু, নানা, দাদা, দাদি কেউ বেঁচে নেই, সেহেতু আমার ওই যে নানু বাড়িতে চলে আসি। আসার পরে ওইখানে ক্লাস 7 পর্যন্ত পড়ি। তো আমি ওই কালুখালী স্কুলে ভর্তি হলাম। তোমরা হচ্ছে দাদু বাড়ি থেকে একবারে চলে আসলে? একবারে ঘর বাড়ি যা ছিল, মানে আমাদের তো টিনের ঘর ছিল, টিনের ঘর ভেঙে আমরা হচ্ছে যে একবারে চলে আসলাম রাগে। মানে ওখান থেকে তো সবকিছু গুছিয়ে নিয়ে তোমরা একদম তোমার নানুর বাড়িতে এসে বাড়ি করলা? হ্যাঁ, ওইখানে আমরা আবার নতুন করে মানে আমার নানা আবার ছিল ইন্ডিয়ান, আমার নানা বাড়ি মানে আসল নানা বাড়ি আমার ইন্ডিয়াতে। তো আমার নানা হচ্ছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে ওইখানে আর কি একটু জমি কিনে ওই জমির উপরে বাড়ি করার পরে তো আমার আম্মুরা হচ্ছে যে 1 ভাই 1 বোন, আমার মামা একটা। তো ওইখানে হচ্ছে যে বাড়ি করি আমরা সুন্দর করে, টিনের চালা দিয়েই বাড়ি করার পরে ওইখানে আমি হচ্ছে যে কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে আমি হচ্ছে যে ওইখান থেকে এসএসসি দিলাম
আচ্ছা, এবছর। আচ্ছা। তুমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছো? জি, আচ্ছা। এবার এসএসসি পরীক্ষা দিলাম। তো ওইখানে আমি ক্লাস 7 এসে ওইখানে ভর্তি হই। হুম, হুম, হওয়ার পরে ওইখানে একটা স্যার ছিল, মানে সব স্যারই আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। হুম, হুম। তো ওইখানে একটা স্যার ছিল যার নাম না বললেই নয়, সুকুমার হাজারি ওরফে বাবু স্যার। উনি বলল, হেড স্যারের সাথে কথা বলল যে মেয়েটা ভালো গান করে, ওকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। হুম, হুম। তো ওই যে জাতীয় শিক্ষা সপ্তাহ একটা সরকারি একটা ইয়ে হয় না যে শিশু প্রতিযোগিতা, শিশু ওইরকম প্রতিযোগিতা, একটা। হ্যাঁ। ওইখানে নিয়ে গেল, বললো যে মেঘলা অমুক তারিখে তুমি রেডি থাকবা, তোমাকে নিয়ে যাব। পরে ওই স্যার নিজের দায়িত্বে আমাকে নিয়ে গেল উপজেলায়, কালীগঞ্জ উপজেলায়। হুম। এটা ভাইয়া উপজেলা, জেলা, বিভাগ, তারপরে ঢাকাতে এসে তারপর বাংলাদেশ বাংলাদেশ champion, এরকম চ্যাম্পিয়ন, একটা। হ্যাঁ, হ্যাঁ। তো 2023 সালে আমি হচ্ছে যে অংশ নিলাম উপজেলা পর্যায়ে। তো উপজেলা পর্যায়ে আমি একটা লালন সাইজির গান গিয়েছিলাম, সেই কালাচাঁদ নদে এসেছে। হুম, হুম। আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না, তো সবাইকে রিকোয়েস্ট করছি, আমি বলছি স্যার আপনি একটু বলে দেখেন না। বলছে যে তুই বললে কাজ হবে, আমি বললে কাজ নাও হইতে পারে। পরে আমি বলছি যে জি মানুষের কাছে, মানে যে একটু তবলা বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আমি তার কাছে গিয়ে বলছি যে আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না, আচ্ছা, তো আচ্ছা। আমাকে একটু হারমোনিয়াম বাজাই দিবেন। তো বলছে যে ওদের আবার স্টুডেন্ট ছিল, ও তাদের নিজস্ব স্টুডেন্ট। নিজের স্টুডেন্ট, আচ্ছা। যে তাদের গান শিখায়, হুম, হুম। তাদের স্টুডেন্টদের, হুম। তাদের স্টুডেন্টদের ছেড়ে তারা একটা বাইরের মেয়েকে অবশ্যই সাপোর্ট করবে না। আমি বললাম যে কপালে যা হয় হবে। এখানে যে জাজেস ছিল মিতাদি, আমাদের কালীগঞ্জের একজন খুবই ভালো মানের শিল্পী, আচ্ছা, আচ্ছা। ওনাকে গিয়ে বললাম, আমি জাজেস ছিল ওরা, তো আমি বললাম যে আমি তো হারমোনিয়াম বাজিয়ে গেতে পারবো না, আপনি যদি বলেন তাহলে আমি শুধু তবলার তালে গাইবো, মাইক্রোফোন। আচ্ছা, আচ্ছা। তো ওই রিদমিক যে ধারণাটা, আমি ওই তালে 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 গাইলাম, সেই কালা চাঁদ নইদে এসেছে, গাইলাম। হুম, হুম। এই গানটা সিলেকশন করে দিয়েছিল আমার আব্বু, যে তুমি এখানে লালন সাইজির গান গাইবে। আচ্ছা। তো সবাই গাইছে, বাউকুমটা বাতাস, এই অনেক গান গাইছে। তো আমি বললাম স্যার আমি তো হারমোনিয়াম বাজাইনি, আর তাছাড়া আমাকে প্রতিযোগিতায় অ্যালাউ করবে না, চলেন আমরা বাড়ি চলে যাই। হুম, হুম। পরে বললো যে তাহলে না না রেজাল্ট নিয়েই যাই, দেখিস ভালো কিছু হবে। হুম, হুম। স্যার সবসময় অ্যাপ্রিসিয়েট করতো আমাকে, চলতো। সাপোর্ট করতো, এখনও করে। আচ্ছা। তো অনেক সময় কেটে গেল, প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকার পরে সবকিছুর ফলাফল প্রকাশ করছে, আচ্ছা। নৃত্য, উচ্চাঙ্গ হুম, সঙ্গীত, হুম। সব শেষে আসলো লোকসঙ্গীত। লোকসঙ্গীত। এবার আমি তো ক গ্রুপে ছিলাম, বলছে মানে লোকসঙ্গীত ঘ গ্রুপেরটা আগে বলছে, তারপরে গ গ্রুপ, তারপরে খ গ্রুপ, তারপর এবার আসলো ক গ্রুপ। হুম। আমার তো বুকের ভিতর কাঁপতেছে যে কি হবে না হবে, আমি তো জানি যে হবে না, আমার ধারণা পুরোই যে আমি হবে না। পরে আস্তে আস্তে হলো, নাম হলো যে লোকসঙ্গীত ক গ্রুপ, প্রথম স্থান সুরভি আক্তার মেঘলা। আমি তো পুরাই অবাক যে আমাকে কিভাবে। আচ্ছা। এবার আমি আসলাম জেলা পর্যায়ে, আসলাম, তখন তো হারমোনিয়াম বাজায় গাইতে পারবো না। আমি ওদেরকেও সেম কথা বললাম, ওরা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি গাইতে পারো। পরে জেলা পর্যায়ে আমাদের 6টা উপজেলার মানুষ গিয়েছে, 6টা উপজেলা থেকে ভালো ভালো শিল্পী গিয়েছে। শিল্পীরা গেছে। আমি বললাম যে আব্বু, তখন আমার আব্বু গিয়েছিল আমার সাথে, আমি বললাম আব্বু হবে না চলো। তো সত্যি ওই দিন আমার ধারণাটা ঠিক হয়ে গেল যে ওই দিন হলো না। আমি কষ্ট পাইনি, ওই যে আচ্ছা। অডিটোরিয়াম রুমের ভিতরে কান্নার ঝড় বয়ে যাচ্ছে, আমি কষ্ট পাইনি। আমি শক্ত মনে চলে আসছি যে এর পরের বছরে আমি আরো ভালো করে। মানে ওখানে যে তুমি টিকলে না বলে সবাই তোমার জন্য কান্না করতেছিল? না 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 না, এখানে আমার মতো আরো প্রতিযোগী ছিল, প্রতিযোগীরা অনেকেই টেকে নাই। পাইনি, ও ও আচ্ছা, তারা আর কি কান্না করতেছিল। আচ্ছা, আচ্ছা। তো আব্বু বললো যে মনি তুই কি কাঁদছিস, মানে আঞ্চলিক ভাষায়। হুম, হুম। আমি বলছি না, আমি কেন কাঁদবো, আমি তো জানি যে হবে না, কারণ আমি তো হারমোনিয়াম বাজাইনি। তো এটা ছিল 2022-এর কথা, এখন আসি 2023-এ, আমি আবার অংশ নিলাম, আচ্ছা, জেদ ধরলাম যে এইখানে আমি যে করেই হোক ঢাকা পর্যন্ত যাবই। আচ্ছা। এবার আমার আব্বু 1 বছর ধরে আমাকে একটা গানই প্র্যাকটিস করালো, 1 বছর ধরে 6 মাস একটা গান, আর 6 মাস আর একটা গান। 6 মাস শিখাইছিল যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সাধু সঙ্গ। এই গানটি আমার আব্বু, ওই যে সেকেন্ড অন্তরে একটা টান আছে, আমি বললাম আব্বু এই টানটা না দিলে হয় না, আমি তো পারি না। বলছে এই টানটাই তোমাকে দিতে হবে। আচ্ছা। এখন যেহেতু গানের জন্য কেউ সাপোর্ট করে না,
আমার আব্বুর হচ্ছে নিজস্ব একটা ডিপ টিউবওয়েল ছিল, যে ওই যে 100 বিঘা জমিতে যে পানি দেয় পানি দেয়, বড় বড় হচ্ছে ইয়াতে, হুম, হুম। ওইটা আব্বুর নিজস্ব ছিল। আব্বু কি করলো, ওই ফাঁকা মাঠে হারমোনিয়াম নিয়ে গেল মাথায় করে, আচ্ছা আচ্ছা। যে বললো যে নাও গলা ছেড়ে গাইবা একদম নির্ভয়ে, তোমাকে কেউ কিছু বলবে না এখানে। আমি ওই দিক থেকে জমি দেখে তারপর আসছি, তুমি গাও। পরে আমি ওই যে প্র্যাকটিস করলাম আস্তে আস্তে, এইভাবেই আমি 23 সালে আবার ওই একই প্রতিযোগিতায় এইভাবে করে ভাইয়া আমি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে যাই আমি। আচ্ছা আচ্ছা। আমি জেলা যখন চ্যাম্পিয়ন হলাম তখন বললো যে বিভাগ খুলনায় যেতে হবে এতদিন। যাওয়ার পরে আমি বলছি আব্বু 13টা জেলার মানুষ এখানে, কুষ্টিয়া জেলা থেকে আসছি, কি সুন্দর লালন গাই, ওইখানে আমি গাইছি যেজন প্রেমের ভাব জানে না তার শোনে নয় লেনা দেনা। আমি আমার মন দিয়ে গাইছি গানটা, গলা ছেড়ে দিয়ে। তো আমি বলছি আব্বু হবে না, তুমি বাসায় চলো। এবার ওই দিন একটা কাহিনী বলি ভাইয়া। সকাল 4টায় ট্রেন, খুলনাতে যাচ্ছি প্রতিযোগিতায় অংশ নিতে। তো 4টায় ট্রেন, 3:30টায় আমরা আসলাম। এখন শুনছি যে ট্রেন আসবে হচ্ছে 6টায়, আমাকে প্রস্তুত থাকতে হবে 8টায় ওখানে প্রতিযোগিতায়, ওখানে 8টায়। তো আমি হচ্ছে যে ট্রেনে গেলাম, যাওয়ার পরে মানে সারা রাত তো স্টেশনে আমরা হচ্ছে যে আমার আব্বু আর আমি বসে, সময় কাটছে না, ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে, ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সকাল 6টা বাজলো, তখন ট্রেন আসলো। আসার পরে আমি খুলনাতে গেলাম, ঠিক সময়েই পৌঁছিয়েছি। স্টেশন থেকে আমার আব্বু আর আমি রুটি কলা খেলাম, রুটি কলা খেয়ে গেলাম ওইখানে প্রতিযোগিতায় অংশ নিলাম। দেখলাম আমার অনেকে পরিচিত আছে, তো কথাবার্তা বললাম, প্রতিযোগিতায় অংশ নিলাম। নেওয়ার পরে আমি বললাম আব্বু হবে না, চলো চলো বাড়ি চলো। আব্বু বলছে না না রেজাল্টটা নিয়ে যাই, বিকালে দেবে রেজাল্ট। আচ্ছা আচ্ছা। আমি বলছি আব্বু তুমি যাবা নাকি আমি একাই চলে যাবো, আমার হবে না, এখানে অনেক সুন্দর সুন্দর মানুষ গান গাইছে। বলছে যে তোরে নিয়ে আমি আর পারি না। পরে আব্বুরে জোর করেই আমি চলে আসলাম। বিকালে ট্রেনের সিট নেই, দাঁড়িয়ে খুলনা থেকে কালীগঞ্জ পর্যন্ত দাঁড়িয়ে 2 ঘন্টা ট্রেনের সিট নেই। আচ্ছা আচ্ছা। আমার আব্বু আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না। পরে আব্বু বলছে তোমার কি কষ্ট হচ্ছে? বলছি না, আরে ট্রেনে যাইতে খুবই মজা, তুমি বোঝো না, দেখছো না দাঁড়িয়ে কি সুন্দর করে যাচ্ছি, ট্রেনে তো দাঁড়িয়ে যাইতেও মজা। আমার আব্বু যেন কষ্ট না পায় যে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। তো কালীগঞ্জ আসলাম, আসার পরে রাত্রে 8টার দিকে আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আব্দুল লতিফ, উনি আমার কাকা হয়, তো উনি ফোন দিয়ে বললো পিন্টু মিষ্টি কি তুই খাওয়াবি নাকি আমি খাওয়াবো? ওই আব্বু বলছে কেন কি হয়েছে? বলছে মেয়ে তো বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। আমি বলছি কি আমি বিভাগ চ্যাম্পিয়ন? আমার তো আচ্ছা বিশ্বাস হয় না। পরে আমি তো সার্টিফিকেটও নিয়ে আসি নাই ওইখান থেকে, আমি তো চলে আসছি, যা হবে না। পরে বললো যে অমুক দিন পুরস্কার আনতে যাবি এবং সার্টিফিকেটটা আনতে যাবি এবং ঢাকায় যাওয়ার ডেটটা তারা জানিয়ে দেবে। পরে আমি ওই যে 2023 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমি হচ্ছে যে ঢাকাতে আসলাম। আচ্ছা। তো আমি তো এই দিকটা কিছু চিনি না, আমি তো ঢাকাতে থাকতাম আগে ওই দিকে, সাভারের ওই দিকে, তো এদিকে কিছু চিনি না। আমার আব্বু আবার সব চেনে। তো আব্বু বললো এবার তো 8টা বিভাগ, 8টা বিভাগ, এই 8টা বিভাগেও পরে তোমার রেজাল্টটা কি হলো? 8টা বিভাগের পরে আমি তো প্রতিযোগিতায় অংশ নিলাম। এখানে আমি বললাম আব্বু হবে না, কারণ 8টা বিভাগ, এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, এখানে একটাই হবে, সেটা হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন একটা। জাজেস ছিল ফরিদা পারভিন ম্যাম, তাদের সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে, আমি এদিক থেকে ভাগ্যবান মনে করছি। তো এভাবেই হয়ে গেল। পরে আমি বলছে এইখানেও বলছি আব্বু হবে না, দেখো আব্বু হবে না। তুমি কি সবসময় খালি বলো যে হবে না? হবে না, আমি হবে না পক্ষে, কারণ আমি নিজের প্রতি আমার কনফিডেন্স মনে মনে থাকে যে হবে কি হবে না, মানে এরকম একটা কনফিডেন্স থাকে যে হবে, কিন্তু আমি আমার আব্বুকে বুঝতে দিই না। আমি আব্বু বলে আব্বু হবে না চলো তো। পরে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হলো। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা বিভাগই চ্যাম্পিয়ন হলো। এখানে তো সারা বাংলাদেশের 8টা বিভাগ, 8টা বিভাগের মধ্যে আমি হচ্ছে খুলনা বিভাগের থেকে আসছিলাম। 8 জন প্রতিযোগীর মধ্যে আমি একজন। তো ওই দিন সমানে টমানি দিয়ে আব্বু বলছে যে তোমার কি মন খারাপ হয়েছে? আমি বলছি না,
মন খারাপ হবে কেন? আমি যে এত দূর আসতে পারছি, এটাই তো অনেক। আমি যে এই যে গুণী মানুষদের সাথে দেখা করতে পারছি, এটাই তো আমার অনেক। তো ওনারা আমাকে অনেক প্রশংসা করেছিল, বললো যে তুমি গানটাকে ধরে রাখো। ফরিদা পারভিন ম্যাম আমাকে বললো যে তুমি তোমার গলাটা অসম্ভব সুন্দর, তুমি গানটাকে ধরে রাখো, বিশেষ করে ফোক গানটা তুমি ছেড়ো না। সাইজির গান তুমি যত সুন্দর গাও, তুমি ফোক গানটাকে ছেড়ো না। ওই দিন থেকেই যে ফরিদা পারভিন ম্যাম আমাকে এত সুন্দর করে বললো, আমি গানের প্রতি আরো আগ্রহ দিলাম। দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এবার আসলো ওই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকাতে। তো এখন হচ্ছে বাংলাদেশের 64 জেলার 64 জন লোকতে, অনেক মানুষ। তো এখানে চন্দনা মজুমদার ম্যাম ছিলেন, তারপরে কিরণ চন্দ্র রায় ছিলেন, আর শফি মণ্ডল গুরুজি ছিলেন। তো আমি এখানে গাইলাম হচ্ছে তরিতে বাসনা থাকে। তো আব্বু বললো যে চলো তোমাকে একটু ঘুরে দেখায়। পরে রমনা পার্ক ঘুরে দেখালো। আমি বললাম যে এই সেই রমনার বটমূল? বলছে হ্যাঁ, তোমরা কবিতা বইয়ে পড়ো না, এটাই সেটা। পরে ওইখান থেকে রেজাল্ট আসলো যে হয়নি, ওইখান থেকেও সিলেট জেলা চ্যাম্পিয়ন হয়েছে, আর একটা কোন কোন জেলা চ্যাম্পিয়ন হয়েছে আমার মনে নাই। তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে 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 মানে নিজের প্রতি একটা কনফিডেন্ট আসলো যে না, আমি পারবো, আমাকে পারতে হবে। আমার নিজের জন্য না হলেও আমার বাবার জন্য আমাকে পারতে হবে। তো আস্তে আস্তে এভাবেই চলতেছে। তো এভাবেই চলছে আমার। তোমার হচ্ছে এই যে গানটা হলো শিকল বেরি, যে গানটা হিট হলো, এটাতে কিভাবে তুমি সম্পৃক্ত হয়েছে এই গানটাতে? এই গানটার আগে কিছু গল্প আছে, ছোট্ট গল্প আমি বলি। সেটা হচ্ছে যে আমি তো স্টেজ প্রোগ্রাম করতাম। আমি রাজশাহী গিয়েছি স্টেজ প্রোগ্রাম করতে, ওইখান থেকে গান করে ফিরছি। তো আমি আবার ওই যে লালন সাইজির যে মালা আছে না, কালো রিটে ফলের মালা না কি বলে, ওই মালাটা আমার হারিয়ে যায়। পরে আব্বুকে বললাম যে ট্রেন থেকে তাহলে কুষ্টিয়াতে নামো, ভেড়ামারা থেকে নেমে সাইজির মাজার দর্শন করে আসি আর ওই মালা কিনে নিয়ে আসি। তো ওইখানে কি বলবো, সোহান উদাস নামে একটা ভাই ছিল, ব্যাঞ্জো বাজাতো। তো ওইখানে আমি ডুবু ডুবু গানটি গাইলাম, ডুবু ডুবু তরি। ওই গানটি ওনার পেজে অনেক বেশ জনপ্রিয়তা হলো। তো ওইখান থেকে আর কি একজন মানে ওটা বেশ জনপ্রিয়তা লাভ করার পরে একজন গুণী মানুষ আমাকে ফোন করলো যে তোমার গলাটা অনেক ভালো, তোমাকে দিয়ে গান রেকর্ড করাতে চাই। আমি নাম বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা। পরে উনি হচ্ছে যে ঢাকাতে আসলাম আমার বাবার সাথে কথা বলে। ঢাকাতে আসার এর আগে আর একটা কথা আছে, ডুবু ডুবু গানটি জনপ্রিয়তা পাওয়ার পর খায়রুল বাশার নামে একজন শিল্পী আছে বাংলাদেশের, বেশ জনপ্রিয়, আমার কাকা হয়। তো উনি আমাকে ঢাকাতে নিয়ে আসলো, নিয়ে এসে উনি সর্বপ্রথম আমাকে অনেকগুলো গান করালো, মৌলিক গান। আমি বুঝতাম না মৌলিক গান কাকে বলে। পরে বললো যে নিজের যে গানগুলো এগুলোকে মৌলিক গান বলে। পরে ওই সর্বপ্রথম ঢাকাতে আসলাম, ওনার বাসায় থাকলাম, আমরা গান রেকর্ড করলাম, শুটিং করলাম। বেশ কয়েকটি কাজের মধ্য থেকে একটি গান বেশ জনপ্রিয়তা লাভ করলো। তো এই কাজ করতে করতে যে গানটা জনপ্রিয়তা লাভ করলো তোমার শিকলবেরি গান। জি জি জি, শিকলবেরি গানটি। তো আমার সাথে কাজ হলো অনেকগুলো। কাজ করার পরে হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে আমাকে গান করাতো। তো ওই স্টুডিওতে অনেক কাজ করলাম আমি। অনেক কাজ করার পরে যেটা হলো তুমি ঢাকায় এসে রেগুলারই কাজ শুরু করে দিছো। জি জি, বিভিন্ন কোম্পানি তোমাকে দিয়ে গান করায়। হ্যাঁ, তো বিভিন্ন কোম্পানিতে কাজ করা শুরু করলাম। তো কি করতো ওরা, আমার পার গানে 10,000 টাকা করে নিত, অথচ আমাকে অনেকগুলো গান করিয়ে আমাকে দিত 6,000 7,000 এরকম। আচ্ছা আচ্ছা, অনেকগুলো গান করিয়ে 10টা গান করে কোম্পানি থেকে 1 লাখ টাকা নিচ্ছে, তোমাকে দিত 6,000 7,000। এই 10টা গানের জন্য মাত্র 6,000 7,000। আচ্ছা। তো কোম্পানিতে তখন আমরা নতুন কিছুই বুঝতাম না। তো এটা নিয়ে একদিন আমার বাবার সাথে অনেক ঝামেলা হয়, ওই কোম্পানির লোকের সাথে। ওই কোম্পানির লোকের সাথে খুবই ঝামেলা হয়, খুবই বড় ঝামেলা, যে আমরা আসি এত দূর থেকে, এত কম টাকা কেন, এইটা নিয়ে একটা ঝামেলা শুরু হয়। তো তখন থেকে ওনাদের সাথে আমার সম্পর্কটা আর কি খারাপ হয়। তো তারা তখন থেকে আমার একটা ইস্যু খুঁজতে থাকে যে কিভাবে আমাকে ডুবানো যায়, কিভাবে কি করা যায়। তো একটা স্টুডিওতে আমি হচ্ছে যে কাজ করছি, তখন আমি হচ্ছে স্টুডিওতে লাইভে গেছি। যাওয়ার পরে আমি একটি ভুল কথা বলে ফেলছিলাম। আমি ভুল কথা বলতে, এটা ভুল কি সঠিক
আমি আজকে আপনাকে বলে যাব, আপনি বলবেন অবশ্যই। শিকলবাড়ি যে গানটি যিনি লিখেছেন তাকে আমি কখনো দেখিনি। মল্লিক রাসেল লিখেছে। জি, আচ্ছা আচ্ছা। উনি লিখেছেন। তো ওনাকে কখনোই আমি দেখিনি। ওনার নাম শুনেছি যে উনি লিখেছে গানটি, ওনাকে কখনো দেখিনি, ওনার সাথে কখনো ভিডিও কল আমি কথাও বলিনি। আচ্ছা আচ্ছা। তো একটা লাইভে গেছি, পরে পাশে থেকে একজন আর্টিস্ট আমাকে জিজ্ঞেস করতেছে, এই তো শিকলবেড়ি গানটি কে লিখছিল রে? আমি বললাম অমুক, নাম বলছি। বলার পরে উনি পাশে থেকে হেসে দিছে, এইটা আবার কেডা, হেসে দিছে। তো আমি ছোট মানুষ, বুঝতে পারিনি। ওনার সাথে আমিও একটু মানে হালকা তুমি হেসে হালকা দিছি। বসে হেসে দিয়েছে বা আমিও চিনি না, না 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 না, আনছো? বললো যে এইটা আবার কেডা, আমি বলছি যে আমি তো চিনি না, আমি আচ্ছা। সেইভাবে চিনি না, আচ্ছা আচ্ছা। কারণ তার সাথে আমার কখনো দেখা হয় হ্যাঁ না। হ্যাঁ, দেখা হয়নি। আমি কথা এটা ভেবে বলছি যে চিনি না। যাই হোক, আমার ভুল হয়েছে। অবশ্যই, তারা তুমি এটা ছোট নিয়ে, মানুষ, ভুল হ্যাঁ, করতেই পারো। ভাগ্যের কি নির্মম পরিহাস। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। তো তখন একজন মানুষের সাথে আমার পরিচয় হলো কাজের সুবাদে। তার নাম হচ্ছে পূর্ণমিলন ভাইয়া। তো ওনার সাথে আমার কাজের সুবাদে পরিচয় হলো। উনি বলল যে আঙ্কেল, ঢাকা শহরে যদি কোনো ঝামেলা হয় আমাকে ফোন দিবেন। পরে ওই যে ট্রোল করাকরি শুরু হলো, পোস্ট আর পোস্ট আমাকে নিয়ে। মিডিয়াতে তো আমাকে থাকতেই দিবে না, বয়কট আমার আচ্ছা, একদম, আচ্ছা। একটা ছোট্ট ভুলের কারণে। তো মিলন ভাই আমার এত সাপোর্ট করেছে ওই সময়, মানে মানসিকভাবে আমাকে এবং আমার পরিবারকে এমনভাবে সাপোর্ট করেছে যে আমি এখন যেটা না বললেই নয়, আমি হয়তোবা মিডিয়াতে আছি মিলন ভাইয়ের কারণেই। আচ্ছা মিলন ভাই না থাকলে আমি মিডিয়াতে, আমার আব্বু রাগ করেই চলে যেত মিডিয়া থেকে। আচ্ছা আচ্ছা। কারণ মিডিয়াতে আমার তারা যদি আমাকে কিছু বলতো, আমি কিচ্ছু মনে করতাম না ভাইয়া। তারা লাইভে এসে আমার বাবা আমাকে গালি খাইয়েছে, আমার বোন নিষ্পাপ ছোট্ট একটা মেয়ে, তাকেও গালি খাইয়েছে, আচ্ছা। আমার পরিবারের ঠিক না। সকলকে গালি খাইয়েছে আমার একটা ভুলের কারণে। আমি তো ক্ষমা চাইছি তাদের কাছে। আমি বলছি যে ভাইয়া, আমি আপনাদেরই ছোট বোন, আমাকে ক্ষমা করে দেন। তো তারা আমাকে ক্ষমা করেনি ভাইয়া, উল্টো আমার অনেক ক্ষতি করেছে। একটা মানুষের সাময়িক ক্ষতি করতে পারে হয়তো, বাট সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা লিখে রাখছে সেটা হবেই। জি, সেটা হবেই। তো আমি মনে করি সেই সময় থেকে, এই ঘটনাটা প্রায় 1.5 বছর হতে গেল, সেই সময় থেকে মিলন ভাই আমাকে এত পরিমাণে সাপোর্ট করছে গানে, আদার্স অনেক অনেক ইয়েতে সাপোর্ট করছে। এমনকি মিলন ভাইয়া আছে বলেই আমি এখনো পর্যন্ত আপনাদের সামনে হয়তো বা কথা বলতে পারছি, নাহলে হয়তো বা বলতে পারতাম না। আচ্ছা আচ্ছা। উনি খুবই, মানে কি বলবো, ওনার প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যে উনি আমাকে এত সাপোর্ট করেছেন। আর গানের জগতে আমাকে অনেকেই সাপোর্ট করেছেন। সব থেকে আগে যার নাম বলবো সেটা হচ্ছে আমার বাবা, তারপর আমার মা, তারপরে হচ্ছে মিলন ভাই তো আছেই গানের জগতে, এখনও আমাকে ইনস্ট্যান্ট সাপোর্ট করে যাচ্ছে। আমি চাইবো ভাইয়া যেন আমার পাশে সবসময় থাকে এবং সবসময় যেন গানটাকে নিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করে। মিলন অনেক ভালো ছেলে, অবশ্যই তোমাকে সাপোর্ট করবে, তোমার সেই সাপোর্ট করবে ইনশাল্লাহ। মেঘলা, তুমি এখন অনেক ছোট, তুমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমার জীবনের পথ চলা অনেক বড় পথ বাকি আছে। তুমি গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি শিখছি আর শিখেই যাব। আমি আমার এই কণ্ঠ, আমার এই সুরের মাধ্যমে আমাদের দেশের মহাজন মানুষ, গুণী মানুষ যারা আছে, তাদের গান আমি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই। আর অবশ্যই বাংলা গানটাকেই সবসময় সাপোর্ট করব, বাংলা গানটাকেই সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এতটুকুই চাওয়া আর কি, আর কিচ্ছু চাওয়ার নেই। তুমি চেষ্টা করো, তুমি অনেক ছোট, তোমার সেই চাওয়াটা আল্লাহ অবশ্যই পূরণ করবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ছোট্ট একটা মানুষ, অনেক সুন্দর করে কথা বলো এবং তোমার গানের গলা, তোমার কণ্ঠ অনেক সুন্দর। আল্লাহ তোমাকে সেই তৌফিকটা দিক যাতে তুমি তোমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করতে পারো। তোমার বাবার যে ইচ্ছা, তোমার বাবা যে সে ছোট্টবেলা থেকে তোমাকে নিয়ে বিভিন্ন মানুষের কাছে যেত, মানুষকে রিকোয়েস্ট করতো, করে করে তোমাকে যতটুকু নিয়ে আসছে, তুমি তোমার বাবাকেও সম্মান করবা, তোমার বাবাকে অনেক ভালোবাসবা, তোমার বাবাকেও অনেক সেলুট। তোমার বাবা তোমার জন্য তোমার মতো একটা ছোট্ট একটা গুণী মেয়ে পেয়েছে। এটা প্রত্যেকটা বাবার কপালে, কোনো বাবার ভাগ্যে কিন্তু এরকম জোটে না। অনেক বাবা আছে, অনেক টাকাওয়ালা আছে, কিন্তু সেরকম তোমার মতো কণ্ঠ নয়।
তোমার কণ্ঠটা তুমি যত্ন করো, তুমি ভালো থেকো। জি ভাই, সবসময় দোয়া করবেন। আর যেহেতু শেষ পর্যায়ে আমি ছোট্ট একটা জি, কথা জি, বলতে বলো। চাই হ্যাঁ, বলো। ভাইয়া। গানের জগতে আসার পরে অনেক মানুষ আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে, কিন্তু একদম ফ্যামিলি প্রবলেম থেকে বাধিয়ে যে মানুষটা সবসময় আমাদের পাশে থেকেছে সেটা হচ্ছে যে আমারই দাদা, যার নামটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মুংলা দাদা। এবং আমার গানের জগতে সাপোর্ট করেছে জাহাঙ্গীর কাকা, মনোজ কাকা, লব কাকা, আরও অনেকে আছে যাদের নাম বলে আমি এখন শেষ করতে পারবো না। আপনাদের সবার প্রতি আমার রইল শ্রদ্ধা। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের স্বপ্ন, আপনাদের আশা পূরণ করতে পারি। আর সর্বশেষ আমার এই অনুষ্ঠানটা অবশ্যই সবাই দেখবে, আমার বন্ধুবান্ধব দেখবে, সবাই দেখবে। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, এতটুকুই চাওয়া। আমি বাবাকে একটা কথাই বলতে চাই, বাবাকে ভীষণ ভালোবাসি। এক জীবনে বাবার কষ্টের ঋণ হয়তোবা শোধ করতে পারবো না, তবে আমি চাইবো সব সময় যে আমি আমার বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারি, বাবার মনের আশা যেন পূরণ করতে পারি। আর অবশ্যই আমি চাইবো যে বাবা, যেভাবে আমাকে ছোট্ট থেকে সাপোর্ট করছো, এখনও রানিং করে যাচ্ছ, সারা জীবন যেন তুমি আমার এইভাবেই পাশে থেকেও এইভাবেই সাপোর্ট করে যেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনিও যদি আপনার জীবনের গল্প বলতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পডকাস্ট উইথ আনিস রহমান।